আগের দিন আমরা বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটার বহির্জাত প্রক্রিয়া সম্বন্ধিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা বহির্জাত প্রক্রিয়ার নদীর কাজ এই টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। দেখো, নদী হচ্ছে ভূমিরূপ পরিবর্তনকারী যে সমস্ত শক্তি, তার মধ্যে নদী কিন্তু সবথেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা শক্তি। কেন? কারণ নদী পৃথিবীর 70% অঞ্চল জুড়ে নিজের কাজ করে যায়। ঠিক আছে, আর দেখো নদী বৃষ্টিপাতযুক্ত আর্দ্র অঞ্চলে নদীর কাজ সর্বাধিক হয়। চলে আসি আমরা নদী কি। দেখো, নদী হচ্ছে একটা জলধারা যেটা উচ্চ কোনো ভূমি থেকে সৃষ্ট হয়ে বিভিন্ন ঢাল বা পর্যায়ক্রমে শেষে গিয়ে কি হয়, কোনো সমুদ্রে বা সাগরে বা হ্রদে মেশে। যখন পার্বত্য এলাকায় থাকছে তখন উচ্চ ঢাল থাকছে বা ঢাল সবসময় খাড়া হচ্ছে, তারপরে ঢাল তার থেকে কিছুটা কমছে বা মৃদু হচ্ছে, এবং নিম্ন ঢালে গিয়ে বা নিম্ন গতিতে গিয়ে কি হচ্ছে, নদীর ঢালটা একদম কমে যাচ্ছে। এবার আমরা দেখে নেব জলচক্র কাকে বলে। দেখো, কথাটা শুনে আমরা বুঝতে পারছি এখানে একটা চক্রাকার কিছু একটা ব্যাপার আছে। তো আমরা চলে যাই। তো সূর্যের কিরণ যখন সরাসরি সমুদ্রের ওপর পড়ছে, তখন সমুদ্রের জল কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে বা গরম হচ্ছে। জল গরম হয়ে তখন কি হচ্ছে, বাষ্পের আকারে ওপরে উঠে যাচ্ছে। জলগুলো বাষ্প হয়ে ওপরে উঠে যাচ্ছে। তো ওপরে উঠে কি হচ্ছে, তারপর ঘনীভবন হচ্ছে। সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সৃষ্টি করছে মেঘ। ঠিক আছে, এবং মেঘ থেকে আবার আমরা কি পাচ্ছি, তখন মেঘ থেকে আবার অধঃক্ষেপণ হচ্ছে। তাহলে যে জলটা সমুদ্র থেকে জলীয় বাষ্পের আকারে ওপরে উঠে গেল, সেই জলটাই আবার মেঘে পরিণত হয়ে ঘটাচ্ছে অধঃক্ষেপণ। তাহলে এই জল, যেটা সমুদ্রের জল, একবার ওপরে উঠছে এবং আবার অধঃক্ষেপণ হয়ে সেই সমুদ্রেই ফিরে আসছে। এই যে চক্রাকার ব্যাপারটা ঘটছে বা প্রক্রিয়াটা ঘটছে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি জলচক্র। জলচক্রের পর এবার দেখবো নদী অববাহিকা আর ধারণ অববাহিকা কাকে বলে। দেখো, এই ছবিটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে এটা কোন একটা অঞ্চল। তো প্রধান নদী, এটা হচ্ছে একটা প্রধান নদী ধরতে পারি যদি আমরা। তো প্রধান নদী যখন কোনো একটা অঞ্চলের মধ্য দিয়ে, এটা একটা অঞ্চল ধরে নাও, তো কোনো একটা অঞ্চলের মধ্য দিয়ে তার উপনদী বা শাখা নদীকে নিয়ে গিয়ে সমুদ্রে মেশে, তখন সেই পুরো অঞ্চলটাকে আমরা বলতে পারি নদী অববাহিকা। ঠিক আছে, আবার ধারণ অববাহিকা কাকে বলে? নদী অববাহিকার যে অংশটুকু, মানে এই যে অংশটুকু তোমরা দেখে নিতে পারো, এই যে অংশটুকু যেটা উচ্চভূমি বা পার্বত্য এলাকায় রয়েছে, সেটা হচ্ছে ধারণ অববাহিকা। নদী অববাহিকা আর ধারণ অববাহিকা কাকে বলে জানলাম। এবার নদী অববাহিকার একটা উদাহরণ তোমরা জেনে রাখো। আমাজন অববাহিকা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় নদী অববাহিকা, আর ভারতের সব থেকে বড় নদী অববাহিকা হচ্ছে গঙ্গা নদী অববাহিকা। আর ধারণ অববাহিকা যে অঞ্চলটা আমরা বললাম, সেটা হচ্ছে তোমাদের উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো গঙ্গার গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে, গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত এই অঞ্চলটা হচ্ছে ধারণ অববাহিকা। কারণ এটা উচ্চভূমি অঞ্চলে, মানে এই অববাহিকাটা বয়ে যাচ্ছে বা অবস্থান করছে উচ্চভূমি অঞ্চলে, সেই জন্য এটাকে ধারণ অববাহিকা বলে। আমরা চলে আসি জল বিভাজিকা বা হচ্ছে তোমাদের ড্রেনেজ ডিভাইড। তো জল বিভাজিকা কাকে বলে? যখন কোনো উচ্চভূমি দুটো নদী গোষ্ঠীকে বা নদীকে পৃথক করে, তখন তাকে জল বিভাজিকা বলে। ঠিক আছে,
তাহলে ধরো এটা হচ্ছে কোনো উচ্চভূমি, এই পাশ দিকে একটা নদী অববাহিকা আছে, এই পাশ দিকে একটা নদী অববাহিকা বয়ে গিয়েছে। তো এই দুটো নদী গোষ্ঠীকে যখন একটা উঁচু ভূমি পৃথক করছে বা আলাদা করছে বা ভাগ করছে, তখন তাকে জল বিভাজিকা বলে। জল বিভাজিকা মূলত কোন একটা উচ্চভূমি বা উঁচু পর্বত এগুলোই হয়। যেমন হচ্ছে তোমাদের হিমালয়, বিন্ধ্য, পশ্চিমঘাট, এগুলো হচ্ছে তোমাদের জল বিভাজিকার উদাহরণ। আর মধ্য এশিয়ার উচ্চভূমি হচ্ছে পৃথিবীর বিখ্যাত জল বিভাজিকা, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এবার আমরা নদী সম্পর্কিত কিছু টার্ম দেখে নেব, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। যেমন উৎস, মোহনা, এই শব্দগুলো আমরা অনেক সময় ব্যবহার করি। কোনো পার্বত্য এলাকা বা উচ্চভূমি থেকে যখন নদী উৎপত্তি লাভ করছে, সেই অংশকে বা সেই অঞ্চলটাকে আমরা উৎস বলে থাকি বা অরিজিন বলে থাকি। দেখো আবার মোহনা কাকে বলে? নদী যে অংশে সাগরে মিশছে তাকে আমরা এক কথায় মোহনা বলছি। এবার দেখব নদী উপত্যকা, নদী খাত কাকে বলে। দেখো উৎস থেকে মোহনা পর্যন্ত নদী প্রবাহিত হওয়ার সময় এই নদীর এই পাশগুলোতে যে উঁচু টিলাগুলো বা উচ্চভূমিগুলো দেখা যায় সেটা হচ্ছে নদী উপত্যকা, ঠিক আছে। আর নদী খাত কাকে বলে? নদী উপত্যকার যে মানে অংশ দিয়ে বা যে খাত দিয়ে নদী প্রবাহিত হয় সেটা হচ্ছে নদী খাত। দেখো এবার আমরা পড়বো দোয়াব আর নদীর সঙ্গম কাকে বলে। দোয়াব হচ্ছে যখন দুটো নদীর মধ্যবর্তী অঞ্চল হচ্ছে আমাদের দোয়াব। ধরো কোনো কারণে যদি কোনো উচ্চভূমি মাঝখানে দুটো নদী প্রবাহিত হচ্ছে, মাঝখানে কোনো একটা উচ্চভূমি চলে এলো বা কিছু একটা চলে এলো বাধা, তখন দুটো নদী যখন ভাগ হয়ে যায় তখন যে মধ্যবর্তী অঞ্চলটা পড়ে থাকে এটাকে আমরা বলি দোয়াব, ঠিক আছে। আর নদী সঙ্গম কাকে বলে? যখন দুটো নদী প্রবাহিত হয়ে আসছে, ঠিক আছে, দুটো নদী প্রবাহিত হয়ে যে জায়গায় মিলিত হচ্ছে, এই দুটো নদী মিলিত হয়ে যাচ্ছে একসাথে, সেই অঞ্চল মানে সেই অঞ্চলটাকে বলছে তোমার নদী সঙ্গম বা সেই জায়গাটাকে বলছে নদী সঙ্গম। যেমন হচ্ছে তোমার ধরো গঙ্গা আর যমুনা এলাহাবাদ নদী সঙ্গমে মিলিত হয়েছে, আর ভাগীরথী আর অলকানন্দা মিলিত হয়েছে দেবপ্রয়াগে। দেখবো নদীর জলক্ষরণ বা ডিসচার্জ অফ রিভার। দেখো নদী কোনো একটা নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ড অন্তর যত ঘন আয়তন জল প্রবাহিত করে, মানে বয়ে যায়, যত ঘন জল প্রবাহিত হয় সেই জলটাকেই বলছে নদীর জলক্ষরণ বা ডিসচার্জ অফ রিভার। আমরা দেখব নদীর বিভিন্ন গতি, ঠিক আছে। তো নদীর তিনটে গতি আমরা দেখতে পাই। এক হচ্ছে উচ্চ গতি, দ্বিতীয় হচ্ছে মধ্যগতি, তৃতীয় হচ্ছে নিম্নগতি। দেখো উচ্চ পার্বত্য অঞ্চলে হচ্ছে নদীর আমরা উচ্চ গতি দেখতে পাই, ঠিক আছে। এখানে নদীর স্পিড অনেক বেশি থাকে, নদীর ঢালটা অনেক বেশি উঁচু থাকে, বা এখানে ক্ষয়কাজটা অনেক বেশি হয় উচ্চ গতিতে। তারপর পার্বত্য এলাকা ছেড়ে নদী যখন কোনো মালভূমি এলাকা বা সমভূমি এলাকাতে এসে পৌঁছায় তখন উচ্চ গতির তুলনায় নদীর বেগ কিছুটা কমে যায়, এটা হচ্ছে আমাদের মধ্যগতি, ঠিক আছে। সমভূমি ছেড়ে বা মধ্যগতি ছেড়ে যখন নদী মোহনার কাছাকাছি চলে আসে তখন নদীর গতি খুবই মানে কমে যায়, তখন মূলত নদীর সঞ্চয় কাজটা বা বহন কাজটাই প্রাধান্য পায়, এটা হচ্ছে নদীর নিম্নগতি। দেখো তো নদীর এই উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি যে নদীতে দেখতে পাই মূলত আমরা, সেটা হচ্ছে গঙ্গা। যেমন ধরো গঙ্গা যখন গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত থাকছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি উচ্চগতি, ঠিক আছে। এই গোমুখ গুহা থেকে বেরিয়ে যখন হরিদ্বার পর্যন্ত আসছে ততদূর পর্যন্ত হচ্ছে গঙ্গার উচ্চগতি। হরিদ্বার থেকে গঙ্গা যখন রাজমহল পর্যন্ত আসছে তখন আমরা গঙ্গার মধ্যগতি দেখতে পাচ্ছি। তারপর রাজমহল থেকে একদম গঙ্গা গিয়ে পড়ছে বঙ্গোপসাগরে, তখন আমরা গঙ্গার নিম্নগতি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এরপর আমরা জানবো যে আদর্শ নদী কাকে বলে। দেখো আদর্শ নদী বলতে যে নদীতে উৎস থেকে মোহনা পর্যন্ত উচ্চগতি, নিম্নগতি এবং মধ্যগতি বা উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি খুব সুস্পষ্টভাবে বোঝা যায় তাকে আমরা আদর্শ নদী বলবো, যেমন গঙ্গা।
বেশ, এবার আমরা চলে আসি নদীর কাজ। নদী কিভাবে নিজের কাজ সম্পন্ন করে সেটা আমরা দেখে নেব। দেখো, নদী প্রধানত তিনটি ভাবে নিজের কাজটাকে সম্পন্ন করে। প্রথম হচ্ছে নদী ক্ষয় করে। দ্বিতীয় হচ্ছে নদী বহন করে নিয়ে যায় বিভিন্ন পদার্থ। তৃতীয় হচ্ছে নদী সঞ্চয় করে, যে সমস্ত বহন করে যে সমস্ত পদার্থ গিয়ে জমা হয় সেগুলোকে নদী সঞ্চয় করে। ঠিক আছে, তো প্রথমে আমরা আসি নদীর ক্ষয় কাজে। নদীর ক্ষয় কাজ কিভাবে সম্পন্ন হয়? মূলত নদীর ক্ষয় কাজ কিন্তু আমরা উচ্চভূমি বা কোনো পার্বত্য অঞ্চলে দেখতে পাই। ঠিক আছে, যেখানে নদীর ঢাল হয় খুব খারাপ, ফলে কি হয়, নদীর বেগ অত্যন্ত বেশি হয়, ফলে নদীর ক্ষয় কাজ অনেক বেশি হয়। তো যাই হোক, নদীর ক্ষয় কাজ দুভাবে আমরা দেখতে পারি। একটা হচ্ছে প্রক্রিয়া অনুসারে আর আরেকটা হচ্ছে প্রকৃতির অনুসারে। দেখো, প্রক্রিয়া অনুসারে নদীর 5টা ক্ষয় কাজ। এক হচ্ছে জলপ্রবাহ ক্ষয়, 2 হচ্ছে অবঘর্ষ ক্ষয়, আর 3 হচ্ছে ঘর্ষণ ক্ষয়, আর 4 হচ্ছে বুদবুদ ক্ষয়, আর 5 হচ্ছে তোমার দ্রবণ ক্ষয়। তাহলে এই 5টা প্রক্রিয়ার মাধ্যমে নদীর ক্ষয় কাজ সম্পন্ন করে। আর প্রকৃতি অনুসারে কি কটা ক্ষয় করে? 3 ভাবে করে ক্ষয়। এক হচ্ছে তোমার মস্তক ক্ষয়, 2 হচ্ছে তোমার নিম্ন ক্ষয়, আর 3 হচ্ছে তোমার পার্শ্ব ক্ষয়। বেশ, আমরা প্রথমে পড়লাম নদীর ক্ষয় কাজ, এবার দ্বিতীয়ত দেখব নদীর বহন কাজ। ঠিক আছে, তো নদীর বহন কাজ 4 ভাবে হয়, 4টে প্রক্রিয়ার মাধ্যমে হয়। বিভিন্ন তোমার কোনো মানে পদার্থ, নুড়ি, বালি, কাকড় যখন নদী বয়ে নিয়ে আসে, সেইটা কি প্রক্রিয়ার মাধ্যমে নদীর সেই কাজটা সম্পন্ন হয়? এক হচ্ছে কি দ্রবণ প্রক্রিয়া, 2 ভাসমান, 3 লম্ফদান, 4 আকর্ষণ। এরপর আমরা দেখব নদীর সঞ্চয় কাজ। তবে হ্যাঁ, অবশ্যই আমি তোমাদেরকে এটা একটু শর্টেই বলে দিচ্ছি, কারণ সিলেবাসটা অনেকটা বড় আছে, শেষ করতে অনেকটা সময় লাগবে। তোমরা এগুলো দরকার হলে একটু ডিটেলসে বই থেকে দেখে নিন। বেশ, নদীর বহন বা পরিবহনের পর আমরা চলে আসি নদীর সঞ্চয় কাজের বলে। দেখো, সঞ্চয় কাজ মূলত নদীর নিম্ন গতিতে ঘটে। যখন নদীর বোঝার পরিমাণ বা মানে সব কিছু বেড়ে যায় বা নদীর গতিবেগ কমে যায়, তখন আমরা সঞ্চয় কাজ দেখতে পাই। বেশ, সঞ্চয় কাজ কিভাবে হয় সেটা একবার দেখে নিই। প্রথমত হচ্ছে কিছু ফ্যাক্টরের উপর সঞ্চয় কাজটা নির্ভর করে। দেখো, জলের পরিমাণ যখন কমে যায়, মানে উচ্চ গতিতে যখন জলের পরিমাণ অনেক থাকছে তখন ক্ষয়, তারপর মধ্যগতিতে বহন, সব কিছুর পর যখন নিম্ন গতির মধ্যে প্রবাহিত হচ্ছে তখন কিন্তু জলের পরিমাণটা কমে যাচ্ছে। ঠিক আছে, পরে কি হচ্ছে তাহলে? বহন ক্ষমতা হ্রাস পাচ্ছে। মানে যে সমস্ত নুড়ি, কাপড়, বালি নদী বয়ে নিয়ে আসছিল এতদিন ধরে, সেগুলো বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু নদীর এবার আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে নদীর বৃদ্ধ গতিতে চলে এসছে। ফলে নদীর বহন ক্ষমতা খুব কমে যাচ্ছে, তখন নদী সঞ্চয় কাজ করছে। তৃতীয়ত, গতিবেগ কমে যাচ্ছে। ভীষণ স্পিডে যেখানে প্রবাহিত হচ্ছিল বা মধ্যগতিতে, তার থেকে একটু আস্তে প্রবাহিত হচ্ছিল, নদী এখন ধীর গতিতে প্রবাহিত হবে। নদী এখন আস্তে 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 প্রবাহিত হয়ে যাবে। যে খরস্রোতা ভাব নদীর মধ্যে ছিল সেটা কিন্তু আর থাকবে না। এই সঞ্চয় কার্যের তবেই ঘটবে সঞ্চয় কার্যটা। হ্যাঁ, 4 নম্বর কি হচ্ছে? নদীর বোঝা বাড়ছে। প্রথমেই বললাম যে নদীর বিভিন্ন যে সমস্ত পলি, বালি, কাকড় সব কিছু নদীর সাথে বয়ে আসছে, সেই ভারটা অনেক বেড়ে যাচ্ছে। ভার বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে? নদীর আর সেই ক্ষমতাটা থাকছে না। 5 নম্বরে আমরা দেখব কোন একটা বাধা এলে, মানে নদী বয়ে যাচ্ছে, তার মাঝখানে কোনো একটা উঁচু টিলা বা কোনো কিছু একটা বাধা চলে আসলে তখন নদী সেই জায়গাটাতে পুরোপুরিভাবে প্রবাহিত হতে পারছে না, সেই জন্য নদী সঞ্চয় কাজ করছে। 6 নম্বর কি হচ্ছে? কোন একটা হ্রদের মধ্যে প্রবাহিত, কোন একটা হ্রদের মধ্যে ঢুকে গেলে নদীর তখন আর ক্ষমতা একদমই থাকছে না কোনো কিছু বয়ে নিয়ে যাওয়ার, বা তখন গিয়ে সঞ্চয় করতে হচ্ছে, এবং নদীর বিভিন্ন যে সমস্ত নুড়ি, বালি, কাকড় বা সঞ্চয়জাত পদার্থ সেগুলো কি করছে? নদীর তলদেশে অধঃক্ষেপণ করছে। এইভাবে আমরা নদীর কাজগুলো বুঝে নিলাম। ঠিক আছে, এবার পরের দিন আমরা পড়ব নদীর কাজের ফলে। এই 3টে কাজ দেখলাম, এই 3টে কাজের ফলে সৃষ্ট যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেই ভূমিরূপগুলো আমরা একটু দেখে নেব।